আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মলিকুলার অরবিটাল নিয়ে আমাদের আলোচনা আরেকটু আজকে আগাবো। আমরা গতদিন মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম এর মধ্যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলসের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা কীরকম হবে সেক্ষেত্রে। হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলসের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের হচ্ছে দুইটা আলাদা আলাদা পরমাণু যেহেতু হবে, আলাদা আলাদা পরমাণু হইলে তাদের বৈশিষ্ট্যগুলো আলাদা হবে। এবং এখন হচ্ছে আমাদের নর্মালি আমরা হোমোনিউক্লিয়ার পরমাণুগুলো যেহেতু সহজভাবে আঁকছিলাম, এত সহজভাবে এখানে হবে না, এনার্জি লেভেল এবং হচ্ছে অনেক কিছু ডিফারেন্ট হবে। প্রথম কথা, এখানে হচ্ছে দুইটা চেঞ্জ সিগনিফিকেন্ট অকার হবে। একটা হচ্ছে যে তোমার চেঞ্জ ইন ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ আমি যেই পরমাণুগুলো হচ্ছে আমি এখানে নিব, সেই পরমাণুগুলোর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা আলাদা থাকবে, এবং তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা আলাদা থাকলে তাদের মধ্যে কোভ্যালেন্ট নেচার বা হচ্ছে তাদের যে সমযোজী বৈশিষ্ট্য, সেই সমযোজী বৈশিষ্ট্যটার মধ্যে কিন্তু পার্থক্য দেখা দিবে। ওকে, আচ্ছা। এখন আমাদের এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যখন আমরা আঁকবো, তখন আমাদের দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যখন আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম এখানে আঁকতে যাব। একটা বিষয় হচ্ছে যে তোমার কোন কোন অরবিটালগুলো, আমি যে অ্যাটমগুলো নিচ্ছি, যে কোন কোন অরবিটালগুলো আমাদের আসলে মলিকুলার অরবিটাল, কোন কোন অরবিটালগুলো হচ্ছে আসলে মলিকুলার অরবিটালগুলোকে ইয়া করতেছে, ঠিক আছে? কোন কোন অরবিটালগুলো হচ্ছে আমাদের মলিকুলার অরবিটালগুলো গঠন করার জন্য কোন কোন অরবিটালগুলো হচ্ছে আমাদের মলিকুলার অরবিটালগুলো গঠন করার জন্য করতেছে, কন্ট্রিবিউট করতেছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এবং দুই নাম্বার হচ্ছে, আচ্ছা, দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে আমরা একটু পরে লিখব। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে কোন কোন অরবিটালগুলো আমাদের মলিকুলার অরবিটাল ফর্ম করতেছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। আর দুই নাম্বার স্টেপটা আমরা একটু পরে লিখবো। আমরা আগে একটা উদাহরণ নিয়ে কাজ করে নিই, তারপরে আমরা দুই নাম্বার স্টেপের যে সিগনিফিকেন্সটা সেটা লিখলে হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমে কাজের কথায় চলে যাই। আমরা হচ্ছে প্রথমে আমাদের একটা খুবই সহজ হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল নেব, সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দুই টাইপের পরমাণু ইনভলভ আছে। প্রথমে আছে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হবে 1s1, এবং আছে হচ্ছে আমাদের ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা 17, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, ঠিক আছে? 3s2, 3p5। ওকে, তাহলে এই হচ্ছে আমার দুইজন পরমাণু যাদেরকে নিয়ে আমি এখন বন্ধন গঠন করব। এখন আমাদেরকে তাহলে এক নম্বর পয়েন্ট অনুসারে আমাদের বের করতে হবে যে হুইচ অরবিটালস আর কন্ট্রিবিউটিং টু ফর্ম অর মলিকুলার অরবিটাল। হ্যাঁ, এখানে দেখো যে আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য বা ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যের জন্য, আচ্ছা, আচ্ছা, আমাদের তাহলে প্রথম পয়েন্ট অনুসারে দেখতে হবে যে কোন কোন অরবিটালগুলো মলিকুলার অরবিটাল বন্ধন গঠন করার জন্য অংশগ্রহণ করবে, ঠিক আছে? তো আমরা যদি এই বিষয়টা একটু দেখি, আমরা যদি এই বিষয়টা একটু লিখি, তাহলে হচ্ছে যে দেখো কী কী বিষয়টা দাঁড়ায়। আমরা যদি এই বিষয়টা একটু লিখি তাহলে দেখি বিষয়টা কি দাঁড়ায়। আচ্ছা, তাহলে দেখো যে due to the difference in the electronegativity of the 1s orbital of hydrogen, um, 1s orbital মানে due to the difference of electronegativity, the 1s orbital of hydrogen has the similar energy as the 3pz অরবিটাল অফ ক্লোরিন, ঠিক আছে? মানে দেখো যে তোমার হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কিন্তু ভালোই। তো এই জন্য আমরা যখন হাইড্রোজেন তার অ্যাটমিক অরবিটাল নিয়ে আসবে, হাইড্রোজেনের তো একটা অ্যাটমিক অরবিটাল আছে, সেটা হচ্ছে 1s1, কিন্তু ক্লোরিনের কিন্তু আরও অনেক অনেক অ্যাটমিক অরবিটালগুলো আছে। তো হাইড্রোজেনের 1s1-এর সাথে এনার্জি ডায়াগ্রাম সবচেয়ে বেশি মিলে হচ্ছে ক্লোরিনের 3p5 অরবিটালের। এই কারণে আমার কোন কোন অ্যাটমিক অরবিটালগুলো কন্ট্রিবিউট করবে সেটা হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল এবং ক্লোরিনের 3pz অরবিটাল। এই দুইজন মিলে হচ্ছে আমার অ্যাটমিক অরবিটাল গঠনে তোমার কন্ট্রিবিউট করবে। এবার আমরা যদি এনার্জি লেভেল ডায়াগ্রামটা আঁকতে চাই, তো এনার্জি লেভেল ডায়াগ্রামটা হচ্ছে এটা। এখানে হাইড্রোজেনের 1s অরবিটালটা থাকবে হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রামের একটু উপরের দিকে, আর অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন, আর ক্লোরিনের যে 3pz অরবিটালটা আছে, সেই 3pz অরবিটালটা থাকবে হচ্ছে একটু নিচের দিকে। এনার্জি লেভেলের দিকে হচ্ছে ক্লোরিনের 3pz অরবিটাল থাকবে নিচে।
তাহলে এনার্জি লেভেলের দিকে ক্লোরিনের অ্যাটমিক অরবিটালটা থাকবে হচ্ছে নিচের দিকে। আচ্ছা, তাহলে ক্লোরিনের অ্যাটমিক অরবিটালটা কেন নিচের দিকে থাকলো আর হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটালটা কেন উপরের দিকে থাকলো সেটা একটু পরে বোঝা যাবে। তাহলে এদের মধ্যে যখন কন্ট্রিবিউশন হবে তখন দুইটা মলিকুলার অরবিটাল গঠন হবে, এটাকে আমরা নাম দিলাম সিগমা 1, আর আরেকটা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল গঠন হবে, এটাকে আমরা নাম দিলাম সিগমা স্টার 1। তাহলে সিগমা 1 আর সিগমা স্টার 1 দুইটা হচ্ছে মলিকুলার অরবিটাল গঠন হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে ইলেকট্রন করতে হবে। তাহলে হাইড্রোজেনের 1s1 অরবিটালে আছে হচ্ছে তোমার একটা ইলেকট্রন, আর ক্লোরিনের 3p_z অরবিটালের মধ্যে থাকবে হচ্ছে একটা ইলেকট্রন, রাইট? কারণ ক্লোরিনের 3p_z অরবিটালের মধ্যে দেখো, ক্লোরিনের 3p অরবিটালটার মধ্যে কী থাকে, বেসিক্যালি 5টা ইলেকট্রন। তাহলে ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে ক্লোরিনের 3p_z অরবিটালের মধ্যে কিন্তু একটা ইলেকট্রন থাকবে। আচ্ছা, তো সেই একটা ইলেকট্রন আমরা এখানে দিছি। এখন আমরা বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং অরবিটালগুলো ফিল আপ করবো। তাহলে এখানে দুইটা ইলেকট্রন থাকবে আর এখানে কোনো ইলেকট্রন থাকবে না। খেয়াল করো, আমার এই যে বন্ডিং অরবিটালটা যেটা গঠিত হইল, আমরা একটু দাগ দিয়ে নিই। বন্ডিং অরবিটালটা যেটা গঠিত হইল সেটা কিন্তু তোমার ক্লোরিনের যে ক্লোরিনের যে অ্যাটমিক অরবিটাল ছিল, সেই ক্লোরিনের অ্যাটমিক অরবিটালের থেকে কি এনার্জি লেভেলের দিক থেকে কাছাকাছি না? আর তোমার হচ্ছে যে হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল ছিল, সেই হাইড্রোজেন অ্যাটমিক অরবিটাল থেকে কিন্তু তোমার এটা কাছাকাছি, মানে অ্যান্টিবন্ডিং অরবিটালটা হচ্ছে কাছাকাছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 2 নম্বর পয়েন্টে লিখতে চাইছিলাম যে বন্ডিং অরবিটালস উইল বি ক্লোজার ইন energy to the atomic orbital of the atom with higher electronegativity. Bonding orbitals will be closer in energy to the atomic orbital of the atom with higher electronegativity. হ্যাঁ, এখানে দেখো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এজন্য বন্ডিং অরবিটালের ইলেকট্রনগুলো কিন্তু ক্লোরিনের দিকে এনার্জির দিক থেকে বেশি আছে, মানে খুব বেশি কাছাকাছি আছে। বাট হাইড্রোজেন এর ক্ষেত্রে কিন্তু তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে এই বন্ডিং অরবিটালটা অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের কাছাকাছি আছে। এটাই কিন্তু নর্মালি হওয়ার কথা। কেন এটি হওয়ার কথা? কারণ দেখো, আমরা যখন হাইড্রোজেন এবং ক্লোরিন এদের মধ্যে যখন বন্ধন গঠন করি, আমরা জানি যে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তার মানে আমরা এটাও জানি যে বন্ধনের যে ইলেকট্রনগুলো, সেই বন্ধনের ইলেকট্রন মেঘটা কি, তাহলে ক্লোরিনের দিকে একটু বেশি ঝুঁকে থাকবে। এই জিনিসটা কিন্তু এখানে হয়েছে। বন্ডিং অরবিটালের যে বন্ডিং ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে ক্লোরিনের কাছাকাছি আছে আর হাইড্রোজেন থেকে একটু দূরে দূরে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 2 নম্বর, এটাও আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা এখানে হবে যে তোমার বন্ডিং অরবিটাল ইজ ক্লোজার টু দি অ্যাটমিক অরবিটাল অফ ক্লোরিন অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ ক্লোরিন, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ ক্লোরিন। এখানে হচ্ছে আমরা বন্ড অর্ডার বের করতে পারি। বন্ড অর্ডার হবে হচ্ছে তোমার বন্ডিং অরবিটালের মধ্যে আছে 2টা ইলেকট্রন, এখানে কোনো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নাই, ডিভাইডেড বাই 2, তাহলে বন্ড অর্ডার আসবে হচ্ছে 2টা, যেটা হচ্ছে তোমার তাদের মধ্যে যে সিঙ্গেল বন্ড আছে সেই সিঙ্গেল বন্ডটাকে রিজেম্বল করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি এই বন্ডিং অরবিটাল অফ মানে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ ক্লোরিন, মানে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। আশা করি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে আশা করি বুঝতে পারছি আমরা। তো এটা হচ্ছে এটা। এবার আমরা পরবর্তী যৌগে যাব, আমাদের সেকেন্ড যৌগে। সেই সেকেন্ড যৌগটা হবে তোমার নাইট্রিক অক্সাইড। আচ্ছা, তো নাইট্রিক অক্সাইডের মধ্যে তোমার দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে নাইট্রোজেন 7, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, এবং আরেকটা পরমাণু আছে হচ্ছে অক্সিজেন হচ্ছে তোমার 1s2 2s2 2p4। আচ্ছা, তাহলে এখানে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন দুইজনেরই ইলেকট্রোনেগেটিভিটি কাছাকাছি, যদিও নাইট্রোজেনেরটা একটু কম, অক্সিজেনেরটা একটু বেশি। তাহলে ওদের সবগুলা অরবিটালই আমাদের মলিকুলার অরবিটাল ফর্ম করতে কন্ট্রিবিউট করবে। এবং আমরা বলছি যে এদের ক্ষেত্রে ইনার শেলের যে অরবিটালগুলো আছে সেগুলো দেখানোর দরকার নেই, খালি ভ্যালেন্স শেল দেখাইলে আমাদের চলবে। তাহলে এবার আমরা আবার এনার্জি ডায়াগ্রামটা যদি আঁকি, এনার্জি লেভেলের ডায়াগ্রাম। আচ্ছা, এবং আমরা বলছি যে যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি তার হচ্ছে অ্যাটমিক অরবিটালগুলোর এনার্জি লেভেলটা একটু নিচের দিকে থাকবে। তাহলে এটা যদি হয়
নাইট্রোজেনের ধরো 2s অরবিটাল, এইগুলো হচ্ছে তোমার অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন অ্যাটম। আর এটা হবে হচ্ছে তাহলে অক্সিজেনের 2s অরবিটাল, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ অক্সিজেন অ্যাটম। ওকে, আচ্ছা তাহলে নাইট্রোজেনের 2s অরবিটাল এখানে, তাহলে নাইট্রোজেনের ধরো 2p অরবিটাল হবে হচ্ছে এটা 2p, আর অক্সিজেনের 2p অরবিটাল হবে হচ্ছে এখানে 2p। আচ্ছা এই টুপির ইয়াগুলোকে আরেকটু উপরে রাখলে ভালো হয়, কারণ এখানে সিগমা এবং পাই দুই ধরনের টুপি থাকবে তো। আচ্ছা এবার আমরা হচ্ছে তাহলে এখানে নাইট্রোজেনের 2s এবং 2s এর মধ্যে দুইটা ওভারল্যাপ করে আমার একটা সিগমা 2s গঠন করবে এবং সিগমা স্টার 2s গঠন করবে। ওকে, আমরা এখানে হচ্ছে এগুলো আর বক্স কস করে না দেখে জাস্ট একটা দাগ দিয়ে দিব, আমাদের রাখতে সময় কম লাগবে। আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে 2p অরবিটালের মধ্যে কিভাবে মলিকুলার অরবিটালগুলো গঠিত হয়। আমরা এখানে বলছিলাম যে এখানে নাইট্রোজেন যেহেতু উপস্থিত আছে, নাইট্রোজেন পরমাণু যেহেতু উপস্থিত আছে, তাহলে আমাদের ওই sp মিক্সিংয়ের প্রভাবটা এখানে থাকবে। অর্থাৎ আমার পাই অরবিটাল যেগুলো আছে সেই পাই টুপি দুইটা নিচে থাকবে, সিগমা টুপিটা থাকবে উপরে এবং সিগমা স্টার টুপিটা থাকবে এখানে, পাই স্টার টুপি থাকবে হচ্ছে এখানে। অলরাইট, গুড। এবার আমরা ইলেকট্রন ইয়া করব, ফরমেশন করব। এখানে 2s2 2s2, এখানে ওর এখানে আছে 2p3, এখানে ওর আছে 2p4। এবার আমরা ইয়া দিব, ইলেকট্রন ফিল আপ করবো, তাহলে এখান থেকে টোটাল 4টা ইলেকট্রন আসবে। আর এখানে হচ্ছে টোটাল কয়টা ইলেকট্রন আছে দেখো, 4 আর 3 7টা ইলেকট্রন, তাহলে আমরা এখানে 7টা ইলেকট্রন দেবো। 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ইলেকট্রন দিছি, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এখানে এই হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড যে মৌলটা আছে সেই মৌলটার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, নাইট্রিক অক্সাইডের যৌগটা আছে সেই যৌগটার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এবং এখানে খেয়াল করো এখানে কিন্তু প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে, প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক হবে। আচ্ছা তাহলে এর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার হচ্ছে আমরা নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কয়টা আছে 8টা, আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কয়টা আছে 3টা, ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 2.5। এরকম ভগ্নাংশের ক্ষেত্রেও বন্ড অর্ডার আসতে পারে, বাট যেহেতু বন্ড অর্ডার পজিটিভ কিছু একটা আসছে, তার মানে হচ্ছে এই যৌগটা এক্সিস্টেন্ট হবে, মানে হচ্ছে এই যৌগটা আসলেই পরিবেশে বিদ্যমান বা বিরাজমান। ওকে, তো এই হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এবার আমরা আজকের লাস্ট হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দেখব, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে আমরা এতক্ষণ তো খুব স্মুথলি পার করে গেছি সব কিছু, কার্বন মনোঅক্সাইডের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে আবার গ্যাঞ্জাম হবে, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা গ্যাঞ্জামটাকে খুব হাসি মুখে বরণ করে নিই। আমাদের প্রথমে আছে হচ্ছে কার্বন, এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p2, এবং অক্সিজেন, এটার ইলেকট্রন বিন্যাস অলরেডি আমরা জানি যে 1s2 2s2 2p4। আচ্ছা এবার আমরা তাইলে যদি মলিকুলার অরবিটাল ডায়াগ্রামগুলো আঁকি, ফার্স্ট হচ্ছে এনার্জি ডায়াগ্রাম আঁকলাম। এখানেও সব কিছুই 2s 2p এবং অক্সিজেনের 2s 2p এরা হচ্ছে সবাই কন্ট্রিবিউট করবে। তাহলে আমার কার্বনের 2s অরবিটাল, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ কার্বন, আর অক্সিজেনের 2s অরবিটাল এখানে থাকবে, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ অক্সিজেন। আচ্ছা তারপর হচ্ছে কার্বনের 2p অরবিটাল, কার্বনের 2p অরবিটালটা হচ্ছে ধরো এখানে থাকলো, আর অক্সিজেনের 2p অরবিটাল সে ধরো এখানে থাকবে। আচ্ছা তাদের মধ্যে বন্ধন গঠন হবে, তাহলে হচ্ছে এখানে সিগমা 2s গঠন হবে, এখানে আছে সিগমা স্টার 2s গঠন হবে, সিগমা 2s সিগমা স্টার 2s। এরপর তোমার হচ্ছে পি অরবিটালগুলোর মধ্যে তোমার এখানে ফার্স্টে গঠন হবে হচ্ছে পাই, এই পিগুলোকে একটু উপরে নিয়ে যায় বেটার। তাহলে এখানে ফার্স্টে গঠন হবে হচ্ছে পাই টু পি,
এসপি মিক্সিংয়ের প্রভাব তখনও থাকবে এবং ফার্স্টে এরপরে তৈরি হবে হচ্ছে সিগমা টুপি, উপরে তৈরি হবে হচ্ছে সিগমা স্টার টুপি, এখানে তৈরি হবে হচ্ছে পাই স্টার টুপি। ওকে, এবার আমরা ইলেকট্রন ফিল আপ করবো। এখানে 2s2, সরি এখানে 2s2, এখানে আছে 2p2, এখানে আছে 2p4। আর আমরা এখানে ইলেকট্রন দিব, তাহলে এখানে তো তোমার 4টা ইলেকট্রন। আচ্ছা, এখানে হচ্ছে তোমার টোটাল 6টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6। এই গেল হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ কার্বন মনোক্সাইড। ঠিক আছে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ কার্বন মনোক্সাইড। আচ্ছা, তাহলে নর্মাল রুটিন প্রসিডিওরে আমরা যদি এটার বন্ড অর্ডারটা জাস্ট বের করে রাখি, বন্ড অর্ডারটা কত আসবে? বন্ডিং ইলেকট্রন আছে হচ্ছে তোমার 8টা, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে হচ্ছে তোমার 2টা, ডিভাইডেড বাই 2, তাহলে টোটাল আসতেছে হচ্ছে 3, তাই না? 3। এবং আমরা এটাও জানি যে কার্বন কিন্তু অক্সিজেনের সঙ্গে, মানে কার্বন মনোক্সাইড বন্ডটাতে ট্রিপল বন্ড হিসেবে যুক্ত থাকে। ঠিক আছে, ট্রিপল বন্ড হিসেবে যুক্ত থাকে। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা কথা, সেটা হচ্ছে আমরা এই কার্বন মনোক্সাইডের যে গঠনটা দেখলাম মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, সেই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম থেকে আমরা তিনটা সংজ্ঞা, একটু গুরুত্বপূর্ণ সংজ্ঞা 3টা আমরা জানব। এই 3টা সংজ্ঞার নাম হচ্ছে 1 নাম্বার হোমো, 2 নাম্বার লুমো, আর 3 নাম্বার ফ্রন্টিয়ার অরবিটাল। এই 3টা সংজ্ঞা হচ্ছে আমরা একটু জানবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা একটু এই কর্নারে লিখি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হোমোটা দেখব। এগুলোর আসলে পূর্ণরূপটা দেখলে এটা সংজ্ঞাটা এমনিতেই হয়ে যায়। হোমোর পূর্ণরূপ হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। আর লুমোটা হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। আচ্ছা, প্রথমে আমরা হোমোর দিকে তাকে। হোমো হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, মানে মলিকুলার অরবিটালের মধ্যে অকুপাইড মলিকুলার অরবিটাল আছে এমন কেউ, এবং যার এনার্জি হচ্ছে সবচেয়ে হাই। এখানে দেখো, আমরা যদি এটার দিকে তাকাই, ফার্স্টে এটা হচ্ছে তোমার সবচেয়ে লোয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, তারপরে হচ্ছে তোমার হায়ার এনার্জি যেতে 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 আমরা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, মানে শেষ সর্বোচ্চ এনার্জিওয়ালা যে অকুপাইড মলিকুলার অরবিটালটা পাই সেটা হচ্ছে কিন্তু এই সিগমা টুপি। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে, আমাদের এই উদাহরণের ক্ষেত্রে এই সিগমা টুপি অরবিটালটা যেটা, সেটা হবে হচ্ছে আমাদের হোমো। আর এটা ঠিক উপরের যে অরবিটালটা, নর্মালি হোমোর ঠিক উপরের যে মলিকুলার অরবিটাল থাকে সেটাই হয় হচ্ছে লুমো। তাহলে এবং নর্মালি সংজ্ঞার সাথেও কিন্তু এটা মিলে। দেখো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালটা কিন্তু এটাই, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের এখানে লুমো। আচ্ছা, আর 3 নম্বরে আমরা যেটা বলতে চাই যে ফ্রন্টিয়ার অরবিটাল। এই ফ্রন্টিয়ার অরবিটালটা কাকে বলে? ফ্রন্টিয়ার অরবিটাল হচ্ছে তোমার কিছুই না, জাস্ট হোমো এবং লুমো এই দুইটাকে একত্রে ফ্রন্টিয়ার অরবিটালস বলা হয়। ঠিক আছে, হোমো এবং লুমো এই দুইটাকে একত্রে ফ্রন্টিয়ার অরবিটালস বলা হয়। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে আমি হোমো, লুমো, ফ্রন্টিয়ার অরবিটাল এত কিছু এখানে কেন আনলাম? আনার কারণ হচ্ছে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে খুব বড় একটা কনফিউশন এই হোমো, লুমো, ফ্রন্টিয়ার অরবিটাল এবং এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দিয়ে দূর করে ফেলা যায়। কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে, দেখো আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সবাই মোটামুটি পড়ছি, এবং আমরা জানি যে কার্বন মনোক্সাইডটা কিন্তু একটা ভালো লিগ্যান্ড হিসেবে কাজ করে, রাইট? ভালো লিগ্যান্ড হিসেবে কাজ করে, অর্থাৎ সে কিন্তু মেটালের সঙ্গে তোমার হচ্ছে কোঅর্ডিনেট কম্পাউন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড সে ফর্ম করতে পারে। ঠিক আছে, মেটালের সঙ্গে সে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার মেটালের সঙ্গে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা আসলে ফর্ম করবে কে? মানে অক্সিজেনের দিক থেকে ফর্ম হবে নাকি কার্বনের দিক থেকে ফর্ম হবে?
মেটাল তো অলওয়েজ পজিটিভ ক্যাটায়ন হিসেবে থাকবে যখন সে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে। এখন ইলেকট্রনটা আসবে কই থেকে, মানে এখানে তোমার ইলেকট্রনটা আসবে মূলত এই কার্বন মনোক্সাইডের ইলেকট্রনটা আসবে মূলত কই থেকে, অক্সিজেনের প্রান্ত থেকে নাকি কার্বনের প্রান্ত থেকে, এটা হচ্ছে প্রশ্ন এখানে। আচ্ছা, এই প্রশ্নটা জবাব দেওয়ার জন্য আমরা হচ্ছে এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম কথা, আমার এই যে কার্বন মনোক্সাইডের দুই পাশে যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠন করার জন্য যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা আসবে কই থেকে, এই হোমো থেকে, ঠিক আছে। তাহলে এই হোমো থেকে আমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন আসে, তাহলে এই হোমোর ইলেকট্রনগুলাই বেসিক্যালি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম করে। আচ্ছা, তাহলে এখানে আমার হিসাব তাহলে একটু সহজ হয়ে গেল। আমি এখন দেখব যে হোমো তো একটা মলিকুলার অরবিটাল, এই মলিকুলার অরবিটাল গঠন করতে কোন কোন অ্যাটমিক অরবিটালগুলো অংশ নিছে সেটা দেখব। আর এই হোমোর মধ্যে যেই অ্যাটমিক অরবিটালের কন্ট্রিবিউশন বেশি, সেই অ্যাটমিক অরবিটাল থেকেই এই ইলেকট্রনটা যাওয়ার অধিকার বেশি রাখে। আমি আবার বলি, হোমোর থেকে আমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনগুলো যাবে। তো তাইলে আমার হিসাব এখন সহজ হয়ে গেছে। আমি এখন দেখব যে এই হোমো একটা মলিকুলার অরবিটাল, এই মলিকুলার অরবিটালটা গঠন হয়েছে কোন কোন অ্যাটমিক অরবিটাল দিয়ে, সেটা আমরা দেখব। দেখে আমরা হিসাব করব যে আসলে কোন অ্যাটমিক অরবিটালের কন্ট্রিবিউশনে মলিকুলার অরবিটাল তৈরিতে সবচেয়ে বেশি ছিল, তাহলে ওই অ্যাটমিক অরবিটালই মেটালের সঙ্গে বন্ধন গঠন করার ক্ষেত্রে বেশি অধিকার রাখবে, রাইট। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখতে হবে যে কোন কোন অরবিটালগুলো আসলে এই হোমোটাকে গঠন করার জন্য দিছে। তার আগে আমরা সবগুলা কন্ট্রিবিউশনগুলোই আমরা একটু ক্লিয়ার করে রাখি। দেখো 2s অরবিটাল এখানে সিগমা 2s এবং সিগমা স্টার 2s গঠন করছে। আচ্ছা, 2p অরবিটালের মধ্যে তারা হচ্ছে 2p পাই 2p গঠন করছে, সিগমা 2p গঠন করছে, সিগমা স্টার 2p গঠন করছে এবং পাই স্টার 2p গঠন করছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই 2p অরবিটালের এনার্জি ডায়াগ্রামটা আসলে আরেকটু নিচে থাকবে, কারণ কার্বনের সাথে কিন্তু অক্সিজেনের তোমার ইয়াটা ভালোই, গ্যাপটা, ইলেকট্রোনেগেটিভিটির গ্যাপটা কিন্তু ভালোই বড়, ঠিক আছে। আরেকটু নিচে দিলে এটা বেটার হয়। আচ্ছা, আমরা দাগগুলো নতুন করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে হচ্ছে সিগমা পি, এটা এদিক দিয়ে আসবে, এটা এদিক দিয়ে আসবে, এটা ওকে। আর এই লেখাটাকে আরেকটু নিচে নামিয়ে দেই, সরি। ওকে, ওকে। আচ্ছা, তো তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে ছিল হোমো। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব যে এই অরবিটালটা গঠন করতে কার বেশি কন্ট্রিবিউশন। এখানে একটা খুবই পিকিউলিয়ার জিনিস হয় এবং একটা ব্যতিক্রমী জিনিস হয়, যেটা এখন আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে অক্সিজেনের এই যে 2p অরবিটালটা, এই 2p অরবিটালটা যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এই 2p অরবিটালটার এনার্জি তো একটু লো হয়, তাই না? তো তখন এই 2p অরবিটালটা কী করে, এই সিগমা 2p অরবিটাল গঠন করে, এই পাই 2p অরবিটালেও করে। আবার এই যে সিগমা 2s যে অরবিটালটা আছে এখানে, এই সিগমা 2s যে অরবিটালটা মলিকুলার অরবিটাল গঠন হয়েছে, ও আর এই সিগমা 2p, এই দুইটার মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুব বেশি থাকে না, বা এনার্জি গ্যাপটা খুব বেশি থাকে না। এজন্য কি করে, এই 2p অরবিটালটা ওর একটা অংশ এইটার মধ্যে দিয়ে দেয়। 2p অরবিটালটা ওর একটা অংশ এই 2s এর মধ্যেও কন্ট্রিবিউট করে ফেলে, ঠিক আছে। যেহেতু এনার্জি গ্যাপটা একটু কম, মলিকুলার অরবিটাল গঠন করার সময় 2p অরবিটালটা ওর একটা অংশ এই 2s এর মধ্যে কন্ট্রিবিউট করে ফেলে। আচ্ছা, তাহলে এই কন্ট্রিবিউশনটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা যদি দেখি যে কার্বনের 2p অরবিটালটা কার কার প্রতি কন্ট্রিবিউশন করছে। 2p অরবিটাল অফ কার্বন, 2p অরবিটাল অফ কার্বন, আমরা যদি শুধু সিগমা বন্ডগুলোর কথা বলি, সে হচ্ছে সিগমা 2p আর সিগমা স্টার 2p। পায়ের কথা বাদই দিলাম, সিগমা 2p আর সিগমা স্টার 2pর কথা, সে সিগমা স্টার 2pর মধ্যে হচ্ছে সে বেশি কন্ট্রিবিউশন করছে। পায়ের কথা কেন বাদ দিলাম, কারণ পায়ের মধ্যে তো আমাদের হোমো অরবিটাল নাই, তাই না? লুমো কিন্তু কোনো পাই স্টার 2pর মধ্যে নাই, লুমো আছে সিগমা স্টারে আর হোমো আছে পাইয়ে, এই হোমো আছে নর্মাল সিগমায়, এই জন্য আমি পায়ের হিসাব এখানে বাদ দিচ্ছি। তাহলে কার্বনের যে 2p অরবিটাল, সেটা হচ্ছে সিগমা 2pর সাথে সিগমা 2pতে কন্ট্রিবিউট করছে এবং সিগমা স্টার 2pতে কন্ট্রিবিউট করছে। এটা আমরা একটু লিখে ফেলি, 2p অরবিটাল অফ কার্বন, ওর কন্ট্রিবিউশন হচ্ছে সিগমা 2p গঠনে
এবং সিগমা স্টার 2p গঠনে। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে 2p অরবিটাল অফ অক্সিজেন, ওর কন্ট্রিবিউশন কোথায় কোথায় দেখো, ওর কন্ট্রিবিউশন এখানে সিগমা 2p তে আছে, সিগমা স্টার 2p তে আছে, প্লাস সিগমা স্টার 2s এ চলে গেছে, যেহেতু ওর এনার্জি লেভেলটা কম। আচ্ছা, তাহলে তার ওখানে সিগমা 2p তে কন্ট্রিবিউশন আছে, সিগমা স্টার 2p তে কন্ট্রিবিউশন আছে, প্লাস তার কন্ট্রিবিউশন আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে সিগমা স্টার 2s এ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি হোমোর দিকে তাকাই, শুধু হোমোর দিকে এখন আমি তাকাবো, তাহলে হোমোটা হচ্ছে সিগমা 2p। আচ্ছা, সিগমা 2pর কন্ট্রিবিউশনে কে কে আছে? 2p অরবিটাল অফ কার্বন আর 2p অরবিটাল অফ অক্সিজেন। এখন তুমি আমাকে বলো, অক্সিজেন তার 2p অরবিটালের কন্ট্রিবিউশন 3 দিকে ডিভাইড করে রাখছে, কার্বন তার 2p অরবিটালের কন্ট্রিবিউশন মাত্র 2টা মলিকুলার অরবিটালে ডিভাইড করে রাখছে। তাইলে ইন্ডিভিজুয়ালি আমি যদি সিগমা 2pর কথা চিন্তা করি, তাহলে কি এর মধ্যে অবশ্যই কার্বনের 2p অরবিটালের কন্ট্রিবিউশনটা বেশি হবে, তাহলে এটার কন্ট্রিবিউশন হবে হচ্ছে মোর, এটা, আর ও হচ্ছে কন্ট্রিবিউটস লেস। আচ্ছা, তাহলে কি বুঝলাম? হোমোর মধ্যে কন্ট্রিবিউশনে কার্বনের 2p অরবিটালের কন্ট্রিবিউশন বেশি, তাহলে কিন্তু আমার এখানে এই জিনিসটা রাইট হবে না, আমার রাইট হবে হচ্ছে এই জিনিসটা, কারণ ইলেকট্রন আসবে হোমো থেকে, আর হোমোর গঠনে কার্বনের কন্ট্রিবিউশন বেশি, তাহলে তোমার মেটালটা বন্ড ফর্মেশন করবে এই কার্বনের এই পাশ থেকে। ঠিক আছে, মেটালটা বন্ড ফর্মেশন করবে কার্বনের এই পাশ থেকে, তাহলে দ্য মেটাল লিগ্যান্ড বন্ড actually forms from the side of carbon atom. Carbon atom, not the oxygen atom. ঠিক আছে, আর এটা আমি কেন এত কষ্ট করে ইয়া করলাম, কারণ দেখো আমার আগের যে ইয়াগুলো ছিল, আগের যে মডেলগুলো ছিল, সে মডেলগুলা বলতো যে তোমার অক্সিজেন মোরলি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে অক্সিজেনের দিকে মনে হয় ইলেকট্রনের ইয়াটা বেশি থাকবে, অক্সিজেনের দিকে মনে হয় ইলেকট্রনের কন্ট্রিবিউশনটা, মানে হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্বটা হচ্ছে বেশি থাকবে, ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, তাহলে মনে হয় তোমার অক্সিজেন এর দিক থেকে হচ্ছে মেটাল লিগ্যান্ড বন্ড ফর্মেশন হয়, অক্সিজেন সাইড ফর্মস মেটাল লিগ্যান্ড বন্ড। কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি থেকে দেখা গেল যে এখানে জাস্ট ছোট্ট একটা ব্যতিক্রমের কারণে এখানে আসলে অক্সিজেন সাইড থেকে হয় না, এখানে বরং কার্বন সাইড থেকে হয়। তো এই হচ্ছে আমাদের লাস্ট মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, হেটারোনিউক্লিয়ার। আর আরেকটা আমরা সামনের ভিডিওতে জাস্ট লাস্ট একটা হেটারোনিউক্লিয়ার অ্যাটমিক মলিকিউল নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পানির অণুটা নিয়ে আলোচনা করার পরে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।